সালামু আলাইকুম। গতদিন আমরা ডায়াবেটিসের ডায়াগনস্টিক ডাইলেমা নিয়ে ডিসকাস করেছিলাম। তো সেখানে একটি পেশেন্টের রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়ে রাইট ফুটে একটি আলসার ছিল এবং তিনি ছিলেন নিউলি ডায়াগনোসড ডায়াবেটিক পেশেন্ট। সেখানে আমরা ডায়াগনস্টিক প্রসিডিউরে কি কি সতর্কতা অবলম্বন করা দরকার এবং কিভাবে ডায়াগনোসিস কনফার্ম করা দরকার সেগুলো নিয়ে আমরা কথা বলেছিলাম। কিন্তু সেই পেশেন্টের যে ট্রিটমেন্ট অ্যাপ্রোচে সমস্যা ছিল সেগুলো নিয়ে আমরা কথা বলিনি। তো আজকে আমরা ডায়াবেটিক পেশেন্টে ফুড আলসার ম্যানেজমেন্টের ক্ষেত্রে ট্রিটমেন্ট অ্যাপ্রোচ নিয়ে কথা বলবো। সিনারিওটা মনে করার জন্য আরেকটি বার পড়ে নিচ্ছি। A 45 years old male patient went to a physician with the complaints of ulcer due to road traffic accident in the right lower limb for 5 days, and RBS was done for screening purpose and found RBS 13.4 millimole per liter. আরটিএ নিয়ে একটি পেশেন্ট এসেছিল এবং তার রাইট ফুটে একটি আলসার ছিল। আরবিএস করা ছিল, আরবিএস ছিল 13.4 মিলিমোল পার লিটার। তার ডায়াবেটিস কনফার্মেশনে পরে তাকে মেটফরমিন এবং সালফোনাইল ইউরিয়া, মেটফরমিন 500 mg টুয়াইস ডেইলি এবং সালফোনাইল ইউরিয়া গ্লিক্লাজাইড 80 mg সকালবেলা দেওয়া হয় এবং তাকে 1 সপ্তাহ পরে ফলো আপের জন্য আসা হয়। সাথে তার ব্লাড গ্লুকোজ চার্ট মেনটেন করতে বলা হয়, কিন্তু পেশেন্ট তার ব্লাড গ্লুকোজ চার্ট মেনটেন করে শুধু 2 দিন এবং সে ব্লাড গ্লুকোজ মনিটরিংটা করে ফাস্টিং, সকালে ফাস্টিং একবার, ফাস্টিং ব্লাড গ্লুকোজ ফার্স্ট ডেতে ছিল 9 মিলিমোল পার লিটার এবং 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট ছিল ফার্স্ট ডেতে 12 মিলিমোল পার লিটার এবং 2 দিন পরে সে ব্লাড গ্লুকোজ মনিটর করে এবং তখন তার ব্লাড গ্লুকোজ ফাস্টিং 7.8 মিলিমোল পার লিটার এবং 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট 9.8 মিলিমোল পার লিটার। এটি যখন পেশেন্ট দেখে তার ব্লাড গ্লুকোজটা নিয়ার নর্মাল, তখন সে আর ফার্দার ব্লাড গ্লুকোজ মনিটর করেনি। তার আলসারটা ছিল আনহেলদি, আনহেলদি টিস্যু দিয়ে কাভার ছিল এবং আলসারটা স্প্রেডিং হচ্ছিল এবং কিছুটা ব্ল্যাকিশ ডিসকালারেশন হয়ে যাচ্ছিল এবং সার্জারিতে কল দেওয়ার পরে সার্জারি থেকে ড্রেসিং এর জন্য তাকে বলা হয়, ডেইলি ড্রেসিং করানো হয় এবং তাকে অ্যান্টিবায়োটিক হিসেবে ফ্লুক্লোক্সাসিলিন 500 mg 4 টাইমস ডেইলি দিয়ে দেওয়া হয়। আর ড্রাগ হিস্ট্রি মেটফরমিন গ্লিক্লাজাইড নিয়ে তো আগেই বলা হলো। এখন এই পেশেন্টের অ্যাকর্ডিং টু ব্লাড সুগার চার্ট ব্লাড গ্লুকোজ কন্ট্রোল, কিন্তু তার ডায়াবেটিক যে ফুড আলসারটা ছিল, ফুড আলসার কিন্তু এখনো আনহেলদি থেকে গেছে। অ্যান্টিবায়োটিক ড্রেসিং প্রপারলি কভার করবার পরেও পেশেন্টের কিন্তু আলসারটা ইমপ্রুভ হচ্ছে না। তাহলে এখানে এই ট্রিটমেন্ট অ্যাপ্রোচে প্রবলেমটা হচ্ছে কোথায়, যে পেশেন্টের আলসারটা হিল হচ্ছে না। প্রথম অ্যাপ্রোচ দেখুন, একটি পেশেন্টের যখন কোনো টাইপের ইনফেকশন থাকে অর্থাৎ স্ট্রেসফুল কন্ডিশন থাকে, তখন আমরা সকলেই জানি যে মেটফরমিন কন্ট্রাইন্ডিকেটেড, কারণ পেশেন্টের সময় ইনসুলিন রেজিস্ট্যান্সটা বেড়ে যায়। আর যখন অ্যাকিউট ইনফেকশন অথবা স্ট্রেসফুল কন্ডিশন থাকে তখন তার ব্লাড গ্লুকোজটা টাইটলি মনিটর করতে হয়, টাইটলি কন্ট্রোল করতে হয়, নাহলে তার ইনফেকশনটা কোনোভাবেই রিলিভ হয় না। তো মেটফরমিন এবং গ্লিক্লাজাইড দিয়ে সে তার ফাস্টিং এবং 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট ব্লাড গ্লুকোজ দেখেছে, কিন্তু দুপুরে খাবার পরে কেমন থাকে, রাতে খাবার পরে কেমন থাকে, অথবা রাতে খাবার আগে কেমন থাকে, অথবা প্রতিদিন কেমন আছে সেটা তিনি দেখেননি, মাত্র 2বার ব্লাড সুগার চেক করেছেন। সুতরাং তার ট্রিটমেন্ট অ্যাপ্রোচে প্রথমত ওরাল অ্যান্টিডায়াবেটিক ড্রাগ দেওয়া হয়েছে, যেটা দিয়ে কোনো সময় টাইট ব্লাড সুগার কন্ট্রোল করা পসিবল না। দ্বিতীয়ত তার ব্লাড সুগার মনিটরিংও অ্যাপ্রোপ্রিয়েট হয়নি। তো এখন চলুন জেনে নিই এই পেশেন্টের অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট অ্যাপ্রোচ কি হওয়া উচিত ছিল। এই পেশেন্টের অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট অ্যাপ্রোচ হওয়া উচিত ছিল অবশ্যই 100% ক্ষেত্রে ইনসুলিন, কারণ কোনো ইনফেকশন অথবা স্ট্রেসফুল কন্ডিশন থাকলে ইনসুলিন
দিতেই হবে, ইনসুলিন না দিয়ে সেই পেশেন্টের ট্রিটমেন্ট করা পসিবল না। এখন এই সকল সিচুয়েশনে আমরা ইনসুলিনটাকে কেন চুজ করি? কারণ চুজ করার অন্যতম কারণ হচ্ছে ব্লাড গ্লুকোজ কন্ট্রোল। ব্লাড গ্লুকোজ কন্ট্রোল করব এজন্য যে গ্লুকোজ একটি গুড কালচার মিডিয়া ফর ব্যাকটেরিয়া। যদি ব্লাড গ্লুকোজ কন্ট্রোল না করা হয় তাহলে আনহেলদি টিস্যুতেও ব্লাড গ্লুকোজ বেশি থাকবে এবং ব্যাকটেরিয়ার গ্রোথটা বেশি হবে। আলসার অথবা ইনফেকশন হিল হতে সময় লাগবে অথবা এটা আরো স্প্রেড হতে থাকবে। এক, দ্বিতীয়ত হচ্ছে পেশেন্টের ইমিউনিটি, ডায়াবেটিক পেশেন্টের ইমিউনিটি ডিপ্রেসড থাকে, সো ইনফেকশন প্রোন হয়ে যায় পেশেন্ট এ সকল ক্ষেত্রে। এরপরে একটি পেশেন্টের যখন ইনসুলিন দিব তখন তার কিছু গ্লাইসেমিক বেনিফিট ছাড়াও আরো কিছু বেনিফিট পাবে, সেটা হচ্ছে ইনসুলিনের অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট আছে। বিভিন্ন যে ইনফ্লামেটরি মিডিয়েটর গুলো আছে, ইনসুলিন সেই ইনফ্লামেটরি মিডিয়েটর গুলোকে কমায় দেয়, কমায় দিয়ে ইনফ্লামেশনটাকে হেল্প করতে সহায়তা করে। এছাড়া মোস্ট ইম্পর্টেন্ট অ্যাকশন যেটা, সেটা হচ্ছে ইনসুলিন একটি অ্যানাবলিক হরমোন, আমরা সকলেই জানি। তো যখন ইনসুলিন দেয়া হয় সে ব্লাড গ্লুকোজ কমায়, লাইপোজেনেসিস করে এবং প্রোটিন সিনথেসিস করে। অর্থাৎ একটি টিস্যু আলসার আলসার হিলিং এর ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে প্রোটিন সিনথেসিস। যদি প্রোটিন সিনথেসিস না হয় তাহলে ওই জায়গায় আলসার হিল হবে না। সো যখন আমরা ইনসুলিন দিব পেশেন্টের অ্যানাবলিজম অর্থাৎ প্রোটিন সিনথেসিস বাড়তে থাকবে। যখন প্রোটিন সিনথেসিস বাড়বে তখন আলসার হিলিংটা ইমপ্রুভ হবে। এ ধরনের মাল্টিপল কারণে আমরা পেশেন্টকে ইনসুলিন চুজ করব। এ সকল পেশেন্টের ক্ষেত্রে ইনসুলিন ছাড়া অন্য কোনো অপশন চুজ করা ইথিক্যাল না। সো আমাদের ট্রিটমেন্ট অ্যাপ্রোচে এটা ছিল একটি ভুল। এখন এই পেশেন্টকে যদি আমরা ইনসুলিন দেই তাহলে কি ধরনের ইনসুলিন চুজ করব? ইনসুলিন সেটা কি আমরা ইনসুলিনের যে বিভিন্ন রেজিমেন আছে, শর্ট অ্যাক্টিং, লং অ্যাক্টিং, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং অথবা প্রিমিক্স, যেটা হচ্ছে 30-70 আমরা বলি, দিনে টুয়াইস ডেইলি ইনজেকশন দেওয়া হয়, অথবা শর্ট অ্যাক্টিং এবং ইন্টারমিডিয়েট অ্যাক্টিং এর কম্বিনেশন, অথবা শর্ট অ্যাক্টিং এবং লং অ্যাক্টিং এর কম্বিনেশন। কোন ধরনের ইনসুলিন আমরা চুজ করব? দেখুন, আমরা এই পেশেন্টের যেহেতু একটা আলসার আছে, আমরা টাইট ব্লাড সুগার কন্ট্রোল করতে চাচ্ছি, অর্থাৎ গ্লাইসেমিক যে ভেরিয়েবিলিটি আছে এটাকে আমরা কমিয়ে নিয়ে আসতে চাচ্ছি। সো এই কমিয়ে নিয়ে আসতে গেলে আমাদেরকে অবশ্যই অবশ্যই একটি লং অ্যাক্টিং ইনসুলিন রাখতে হবে এবং 3 বেলা প্রান্ডিয়াল ইনসুলিন অর্থাৎ খাওয়ার পরে 3 বেলা ইনসুলিন রাখতে হবে। তাহলে পেশেন্টের ব্লাড সুগার কন্ট্রোল করা ইজি হবে। সো এই রেজিমেন্টটা আমরা 3 বেলা প্রান্ডিয়াল ইনসুলিন এবং রাতের বেলায় লং অ্যাক্টিং ইনসুলিন, অথবা সকালে এবং রাতে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং এনপিএইচ ইনসুলিন চুজ করব, যেটাকে আমরা বলবো বেজাল এবং বোলাস ইনসুলিন। এইভাবে বেজাল বোলাস রেজিমেনে পেশেন্টের ব্লাড সুগার কন্ট্রোলটা ইজি হবে। এখন আরেকটি দিক ছিল পেশেন্টের ব্লাড গ্লুকোজ মনিটরিং। দেখুন, পেশেন্টকে আমরা টাইট ব্লাড সুগার কন্ট্রোল করতে চাচ্ছি, কিন্তু 1 সপ্তাহে পেশেন্ট মাত্র 2 বার ব্লাড সুগার মনিটর করেছিল। পেশেন্ট মাত্র 1 সপ্তাহে 2 বার ব্লাড সুগার কন্ট্রোল করেছিল, মেজার করেছিল, যেটা কোনো সময় অ্যাপ্রোপ্রিয়েট ছিল না। তো এখন যদি আমরা এই পেশেন্টকে ব্লাড সুগার কন্ট্রোলের জন্য বেজাল বোলাস রেজিমেন দেই, সেক্ষেত্রে অবশ্যই এই পেশেন্টের ব্লাড সুগার ডেইলি মেজার করতে হবে এবং অ্যাটলিস্ট 4 টাইমস ডেইলি। যদি আমরা শর্ট অ্যাক্টিং এবং ইন্টারমিডিয়েট অ্যাক্টিং এর কম্বিনেশন দেই তাহলে কমপক্ষে 5 টাইমস ডেইলি, এবং যদি শর্ট অ্যাক্টিং আর র্যাপিড অ্যাক্টিং এর সাথে লং অ্যাক্টিং দেই তাহলে 4 টাইমস ডেইলি অ্যাটলিস্ট ব্লাড সুগার মনিটর করতে হতো। তাহলে এই ছিল পেশেন্টের মোটামুটি ট্রিটমেন্ট অ্যাপ্রোচে কারেকশন।
সো এরপরে যদি কোনো পেশেন্ট, ডায়াবেটিক পেশেন্ট উইথ আলসার নিয়ে আসে অথবা অ্যাকিউট স্ট্রেসফুল কন্ডিশন নিয়ে আসে, তখন আমরা অবশ্যই অবশ্যই তাকে ইনসুলিন চুজ করব। এবং এই সকল পেশেন্টদের ক্ষেত্রে আমরা অবশ্যই ফিজিওলজিক্যাল যে রেজিমেন্ট গুলা, বডির যে ইনসুলিন সিক্রেশন মেকানিজম আর ফিজিওলজি, সেটা সাথে যেগুলা করেসপন্ড করে বেসাল বোলাস রেজিমেন্ট, সেগুলো দেওয়ার চেষ্টা করব। যখন পেশেন্ট এগুলো অ্যাকিউট কন্ডিশন হিল হয়ে যাবে অথবা রিলিভ হয়ে যাবে, তখন আমরা তাকে অ্যাজ ইউজুয়াল প্রিমিক্স ফর্মুলেশন অথবা ওরাল অ্যান্টিডায়াবেটিক ড্রাগে চলে যেতে পারি। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আহ আশা করি আপনাদের সাথে আবার কোনো একটা ভিডিও নিয়ে দেখা হবে, সমস্যা নিয়ে কথা হবে। ভালো থাকবেন সবাই।